ছাত্রলীগ, যুবলীগ, আমি যদি আপনাকে ভিডিওগুলো দেখাই, তাদের হাতে স্নাইপার রাইফেল, তাদের হাতে 7.62 এভিডেন্ট। আমি সে কথা বলেছি, এই পুলিশের রাইফেল এই সিভিলিয়ানদের হাতে কিভাবে গেল, এটার ইনভেস্টিগেশন করতে হবে। হাউ দিস রাইফেল হ্যাজ গন, ইটস ডেঞ্জারাস ইস্যু। এটা ইস্যু হিসেবে অবশ্য খুবই মারাত্মক। আমার মনে হয় যে সরকার সেটিকে আসলে খুবই গুরুত্ব দিয়ে এটি তদন্ত করা উচিত, দরকার হলে আন্তর্জাতিক তদন্ত করা উচিত। যদি সিভিলিয়ানদের হাতে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর রাইফেল যায়, শুধু একটি কারণেই একটি দল বা এটার সাথে সংশ্লিষ্ট সরকারের সকল কারো বিচার হওয়া উচিত, যারা এটি করেছে। এটি আসলে আমি সেটাই বলেছিলাম, তখন বলেছিলাম যে আমি হোমে আসছি, আমি এটা তদন্ত করব। কিন্তু আপনার কথা শুনে অনেক আওয়ামী লীগের খুশি হয়ে এরকম ভাবে বলতে চেষ্টা করেছে যে এইগুলি আসলে শিবির বা জামায়াতে ইসলামী এই 7.62 রাইফেল নিয়ে, পাকিস্তানি বাহিনী 7.62 রাইফেল নিয়ে আসলে গুলি করেছে, এটি বোঝা গেছে। এবং আপনাকে মন্ত্রণালয় থেকে চেঞ্জ করে দেওয়া, এটা খুবই কোইনসাইড করেছে ওই সময় জিনিসটা, যে আপনাকে সরকার বিব্রত হয়েছে। এখন গণমাধ্যম নিয়ে যা চলতেছে, মানে আমি কারো নাম বলতে চাই না, কারণ এরা সবাই সুপার সেনসিটিভ, আমি কোনো জায়গা থেকে কোনো কথা বলতে চাই না। এখন যেটা চলতেছে যে কিছু হলেই গণমাধ্যমের দিকে আঙ্গুল তোলা, যেমন দুর্নীতি দমন কমিশন নিয়েও আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশনের দিকে আঙ্গুল তোলা হচ্ছে মানবাধিকার কমিশনের ক্ষেত্রে। যে মানে আমরা কোথায় দাঁড়ায় আসি, মানে বারবার শেখ হাসিনার আমলের সাথে তুলনা দিতে ভালো লাগে না, কারণ হচ্ছে যে শেখ হাসিনার আমল আমি মনে করি যে আমরা পার হয়ে আসছি, এটা আমরা সামনের দিকে তাকাতে চাই। আপনি যদি আমাদের একটু এনলাইটেন করেন। আমি এগুলো আমার একদম ব্যক্তিগত অবজারভেশন, টোটাল ব্যক্তিগত অবজারভেশন। গণমাধ্যমের এই অবস্থাতে ছিল, আপনিও জানেন, আপনাকেও দেশ ত্যাগ করতে হয়েছে, অনেকে দেশ ত্যাগ করতে হয়েছে, অনেকে দেশ ত্যাগ করেছেন গণমাধ্যমে কাজ করেছেন। আমি নাম বলতে চাই না, কারণ নাম বললে আবার পক্ষপাত দুষ্ট হতে পারি। কিন্তু আমি সবার সাথে, অনেকের সাথে কথা বলেছি, এই 15 বছরের মধ্যেও কথা বলেছি। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন কয়েকজনকে, যখনই তারা অ্যাপ্রোচ করেছে আমি মানা করিনি, কথা বলেছি। সেগুলো নিয়েও আমার পিছনে অনেক পড়েছিল, কেন আপনি অমুকের সাথে ইন্টারভিউ দিলেন, কেন কথা বলেন। গণমাধ্যম এখন যে অবস্থা হয়েছে, একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে কাম আউট। সিরিয়াসলি বলতেছেন গণমাধ্যমকে কেউ ভয় দেখাচ্ছে না? আমি কিন্তু এটা বলে নিতেছি যে গণমাধ্যম মিনিমাম কোনো সময় মিনিমাম এথিক্স মানতে তারা ব্যর্থতার পরে দিচ্ছে, কিন্তু গণমাধ্যমকে কেউ ভয় দেখাচ্ছে না। মানে আপনি এটি বলবেন? না, আমি একটা বলি, আই হ্যাভ নো আইডিয়া। অ্যাপিয়ারেন্টলি আমি এখন দেখছি আপনি ইউটিউব, তারপরে ফেসবুক, তারপরে মানে বক্তব্য, এগুলো ছাপা হচ্ছে বিভিন্ন পত্রিকা তো আপনি খালি 4-5টা বড় পত্রিকা দেখলে হবে না, আপনি কত যে পত্রিকা বাংলাদেশে। আমি একটা বলি, গণমাধ্যম কতটা স্বাধীন সেটা দেখার আমার একটা লিটমাস টেস্ট আছে। সেইটা হচ্ছে রাষ্ট্রীয় গণমাধ্যম বা সরকারি গণমাধ্যমগুলি আসলে কি করে, বিটিভি কি করে, রেডিও কি করে। আমি সত্যি রেডিওর খবর আর বিটিভির খবর শুনে দিন হয়রান হয়ে গেলাম। প্রধান উপদেষ্টার খবর আর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবটা কি, তাদের খবর ছাড়া কোনো খবর নাই। আপনারে আমি বলি, বাসস, আগেও বাসস ছিল, এখন যে কি পরিমাণ বাসস হয়েছে সেটা আমি আপনার একটা ছোট্ট উদাহরণ দেই। বর্তমান সরকার যেহেতু আপনারা রাষ্ট্রপতিকে দেখতে পারেন না, তারা রাষ্ট্রপতির খবরও দেয় না। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি নিজেও আশ্চর্য হয়ে যাই। হ্যাঁ, তখন আমি ধরে নেই যে এদের ভাই অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যত মুখে বলেন আমি বিশ্বাস করি না, আপনারা নিশ্চয়ই আড়ালে ভয় দেখান, নাইলে সাংবাদিকরা এমন করবে কেন? বিটিভির সাংবাদিকদের মধ্যে আমি জেনে বলতেছি যে বিটিভিতে যে নিউজ সেকশনের যিনি দায়িত্বে আছেন, তিনি কিন্তু নিউজ অনেক ভালো বোঝেন। কিন্তু তার যে নিউজের যে রানডাউন, সেই রানডাউন দেখে আমি বুঝি ভয় না দেখাইলে এই নিউজ দেখানো সম্ভব না। আমার মনে ভয় না, উনি ভাবছেন না আমি সরকারি চাকরি করি, হ্যাঁ, আমার সরকারি চাকরি বিধি আমার উপরে লাগু করে। বিটিভিকে আজকে আপনি প্রাইভেট করে দেন,